তোর গল্পটা শুনে আমার একদম গুজবাম্প হয়ে গেল। প্রডিউসার চেঞ্জ করে গেল, কিন্তু আর্টিস্ট চেঞ্জ হবে না। মানে প্রত্যেকটা ধর্ম আসলে মানুষের জন্যই বানানো হয়েছে। মুখে মুখে জাহিদ প্রীতম হয়েছে, আমাকে কিন্তু স্ট্রাগল করতে হয়নি। যে আমার গল্পের সাথে একটা কাজের সাথে বুক পকেটের সাথে কখনো তিলোত্তমাকে মিলাতে যাবেন না। পৃথিবীর যে কোনো সিনেমা হোক না কেন, আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে গল্পটা দেখতে পারি। ভালোবাসা মানুষটাকে প্রতিদিন ভালোবাসে। দর্শক স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তর ফেসবুক পেজে, যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দেশে এবং দেশের বাইরে, সবাইকে ওয়েলকাম করছি উইথ মাই শো ফেস টু ফেস। আর আপনি জানেন যে আপনারা প্রতি সপ্তাহে আমার সাথে একজন অতিথি থাকে, যার সাথে আমরা লম্বা একটা সময় ধরে গল্প করি, আড্ডা দিই। এই সময়কার তরুণ প্রজন্ম ডিরেক্টর রয়েছে আমার সাথে, যদি বাংলায় বলি নাট্য নির্মাতা। ওয়েলকাম করছি উইথ মাই শো। আমার সাথে রয়েছেন জাহিদ প্রীতম। ওয়েলকাম করছি ভাই আপনাকে। কিভাবে আর সবকিছু ইঞ্জিনিয়ারিং ছেড়ে কেন মানে এই পেশায় আপনি এসেছেন? আচ্ছা, প্রথমে খুব সুন্দর একটা প্রশ্ন, যে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে কেন আমি আসলে নির্মাণে আসলাম। ইঞ্জিনিয়ারিংটা আসলে ছিল বাবার স্বপ্ন। বাবার স্বপ্ন বলতে বাবা চাচ্ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করি। মায়ের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। সো আমার যে স্বপ্নটা ছিল, আমার স্বপ্ন ছিল যে কোনো ক্রিয়েটিভ কাজে থাকাটা হচ্ছে আমার স্বপ্ন ছিল। কারণ আমার ছোটোবেলা থেকে আমি অনুভব করতাম যে আমি খুব সুন্দর করে গল্প বলতে পারতাম, গুছিয়ে গল্প বলতে পারতাম। ধরেন স্কুলে একটা ঘটনা ঘটেছে, আমার মাকে এসে আমি হুবহু সেই ঘটনাটা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারতাম। এবং আমি দেখতাম যে আমার বন্ধুদের আড্ডার মধ্যে সবাই আমাকে কেন্দ্র করে গল্প শুনতো। আমি যখন গল্প বলতাম আমাকে মন্ত্রমুগ্ধ হয়ে গল্প শুনতো। এরপর আমি হচ্ছে স্কুল লাইফে একটা ছোট ম্যাগাজিনের মতন বের করলাম, নিজের বানানো, যে ওইখানে হচ্ছে আমার ছোটো ছোটো গল্প থাকে। তো শুরু যদি বলতে পারেন তাহলে হচ্ছে ওরকমই। আমি রাজুকে পড়েছি, আমি নওয়াব হাবিবুল্লাহ স্কুলে পড়েছি, উত্তরে দুইটাই স্বনামধন্য স্কুল। সো রাজুকের যারা ফ্রেন্ডরা আছে এবং যারা নওয়াব হাবিবুলের ফ্রেন্ড আছে, তারা সবাই জানে যে আমার কিছু গল্পের বই ছিল, যেটা আমার নিজস্ব হাতের লেখা। এবং এই গল্পগুলো এতই ফেমাস ছিল স্কুলের মধ্যে, ক্লাসের মধ্যে, এটা সবাই জানতো। তখন আমার একটা ফ্রেন্ড, আমার অর্ণব হাসনাত, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড বলা যায়। ওর সাথে আমার হচ্ছে 17 বছর সম্পর্ক। ও আমাকে খুব মানে ও সবসময় আমাকে ডিরেকশনের দিকে এগিয়ে যেতে বলেছে সবসময়। তো অর্ণব হাসনাত আমাকে প্রথমে বুদ্ধি দিল যে তোর গল্পগুলি কিন্তু খুব সুন্দর হয় এবং ইউনিক হয়, এগুলো নিয়ে আমরা আসলে নাটক বানাতে পারি। তখন হচ্ছে মোবাইলের যুগ ছিল, তখন মোবাইল নতুন নতুন আসছে, ডিজিটাল ক্যামেরা আসছে। আমরা ডিজিটাল ক্যামেরা মোবাইল দিয়ে ছোট ছোট নাটক বানাতাম, যেটা আমাদের এলাকার মধ্যে ফেমাস ছিল। এরপর আমি ভাবলাম যে ওকে, তাহলে হচ্ছে আমি একটা ছোট গল্প আছে আমার, ওইটা নিয়ে আমি আসলে বানাতে চাই। তো সবাই বলতেছিল যে অপেক্ষা নীলপ্রহর গল্পটা বানাতে, যেখানে আমি প্রথমবারের মতন একটা ফিলোসফি এনেছিলাম যে আপনার যদি মৃত্যু সামনে চলে আসে তাহলে একটা মানুষের কি হতে পারে, মানে একটা দম্পতির জীবনটা নিয়ে গল্পটা ছিল। তো এই গল্পটা বানাবো যে প্রডিউসাররা কেন আমাকে লগ্নি করবেন, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। তখন আর কি আমার একটা আমেরিকায় থাকেন ইমতিয়াজ ফারুক ভাই আমাকে বললেন, প্রীতম তোর গল্পটা খুবই সুন্দর, একটা কাজ কর, আমি তোকে কিছু টাকা দিই, নাটক বানাতে কত কত টাকা লাগে আমি তখনও জানি না। আমি বলছি আচ্ছা, আমি তাহলে কি তৌসিফ ভাই এদের সাথে বসে আমি জিজ্ঞেস করি যে নাটক বানাতে কত টাকা লাগে। তৌসিফ ভাইয়ের সাথে বসলাম, নাদিয়াপুর সাথে যখন গল্পটা বললাম, তৌসিফ ভাইয়ের একটা কথা এখন আমার মনে পড়ে, যেটা আসলে আমাকে কেরিয়ারে আরও বেশি বুস্ট করছিল। বললো যে দেখ প্রীতম, তোর গল্পটা শুনে আমার একদম গুজবাম্প হয়ে গেল। তো এটা যখন বললো তখন আমার খুব ভালো লাগলো যে গল্পটা খুবই অন্যরকম হতে যাচ্ছে। তো তৌসিফ ভাইয়ের কাছে যখন আমি গেলাম, তৌসিফ ভাইয়ের একটা কথা আমাকে খুব বেশি বুস্ট করে। তৌসিফ আমাকে বলেছিল যে দেখ, তোর গল্প শুনে আমার গুজবাম্প হয়ে গেছে, মানে আমার আসলেই তুই বানাতে পারবি যেটা বলছিস। পরে আমি বললাম যে হ্যাঁ ভাই পারবো, চলেন একটু বানাই। আর কেমন টেমন লাগে আমি তোর এত কিছু জানি না, বলে তুই পারবি, সমস্যা নেই। মোটামুটি আমরা একটা বাজেট করলাম যে 2 লাখ 2.5 লাখ 60 লাখ 2,60,000 টাকা হলে আমরা সেল করতে পারবো নাটকটা। তো ভাইয়াকে বলার পরে ভাইয়া সাথে সাথে এক মুঠে টাকাটা আমাকে দিয়ে দিল যে প্রীতম তুমি নাটক বানাও, কোনো সমস্যা নেই। এবং মজার ব্যাপার হচ্ছে ইমতিয়াজ ফারুক ভাইয়ের সাথে আমার ইউনিভার্সিটি কখনো দেখা হয় নাই। উনিও ক্রিয়েটিভ মানুষ, উনি খুব সুন্দর গল্প লেখেন, আমার গল্প শুনে ওনার খুব ভালো লাগতো। জাস্ট একজনকে না দেখে না চিনে উনি আমাকে এতগুলি টাকা দিয়ে দিলেন। সো একটা রেসপন্সিবিলিটি চলে আসলো। নাটকটা 9 মাস লাগলো বানাতে, অনেক ভিএফএক্সের কাজ ছিল, হরর ফিল্ম ছিল যেহেতু। সো এটা বানানোর পরে আসলে আমার উত্থানটা শুরু হলো। অপেক্ষা নীলপ্রহর যেদিন অন ইয়ার হলো বাংলা ভিশনে, আমি অসংখ্য ফোন কল পেলাম। আমি তখনও জানতাম না যে ফেসবুকে রিভিউ বলে কোনো সিস্টেম আছে। আমি অসংখ্য রিভিউ পেতে শুরু করলাম যে অপেক্ষা নীলপ্রহর নিয়ে সব কিছু। ওইখান থেকে আসলে ভালো লাগাটা শুরু। আমি তখন আমি সিদ্ধান্তহীনতা ভুগছি যে আমি আসলে কি ইঞ্জিনিয়ারিংয়ে যাব নাকি আমি আসলে নির্মাণে যোগ দিব। পরে দেখা গেল যে 1 বছর আমি সময় নিলাম, বাবা অসুস্থ ছিল। আমি আবারও 1.5 বছর পরে ভয় করোনার মাধ্যমে ব্যাক করলাম এবং পরপর আমি এই 9টা কাজ করলাম। এই যে আপনার ছোট্ট একটা কেরিয়ার আমি বলতে পারি, আপনি তো অনেক আলোচনায় আছেন সম্প্রতি কিছু কাজের
অপেক্ষানের প্রহর দিয়ে আপনি অসংখ্য ফোন পেয়েছেন। এই যে অনুভূতিগুলো আসলে একটু ভিন্ন রকম অনুভূতি। ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পেয়েছিলেন? ফ্যামিলি থেকে পূর্ণ সাপোর্টটাই পেয়েছি। আমার মা যখন আমার প্রথম কাজ দেখলেন, বলল যে তুমি যদি এরকম বানাতে পারো যে কাজগুলো তোমাকে আসলে 30 বছর 100 বছর পরে মানুষ মনে থাকবে এবং তোমার কাজগুলো নিয়ে রিসার্চ হবে, তাহলে তুমি করো যদি তোমার এটা ভালো লাগে। আর আমার মা বুঝে গেলেন যে আমি আমার মাকে এটা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে মা এখানে আসলে মানে যদি তুমি ক্রিয়েটিভ হও এবং ভালো করে কাজ করতে পারো, এখানে আসলে মানে এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায়। মানে সবারই তো একটা চিন্তা থাকে যে এখান থেকে টাকা পয়সা আসবে কি না। আমি বললাম যে এখানে সম্মানটাও আছে এবং এখান থেকে তুমি মানে প্রফেশন হিসেবেও নিতে পারবে। এখানে খুব ভালো একটা রেমুনারেশন সিস্টেম আছে, এখানে একটা ভালো আছে। এটা আমি আমার মাকে বোঝাতে পেরেছিলাম এবং এখন পর্যন্ত আমি খুবই কম কাজ করি, কিন্তু আমি যতটুকু কাজ করি প্রপার রেমুনারেশন এবং প্রপার প্রফেশনালভাবে কাজটা করি। অনেকে বলে না ক্রিয়েটিভ কাজ প্রফেশনালিজম দরকার নেই, মানে এত দরকার নেই। আমি আবেগের সাথে সাথে প্রফেশনালিজমটা রাখি যে আমি এতগুলি টাকা আমাকে প্রডিউসার লগ্নি করছেন, ওইটাই আমার সবচেয়ে মানে লোয়েস্ট বাজেট ছিল 2.5 লাখ। এরপর থেকে কিন্তু আমি খুব হাই বাজেটে কাজ করি এবং আলহামদুলিল্লাহ আমি কাজগুলোকে দর্শকপ্রিয়তা এনে দিতে পেরেছি এবং প্রডিউসারও খুব হ্যাপি থাকে লাস্ট পর্যন্ত। আপনার কি এমন কোনো স্ট্রাগল আছে যে কোনো গল্প নিয়ে আপনি বারবার হচ্ছে কোনো প্রোডিউসার কাছে বারবার গিয়েছেন, এরকম কোনো স্ট্রাগলের কোনো গল্প আছে কিনা? না, আলহামদুলিল্লাহ আমার গল্প নিয়ে কখনো স্ট্রাগল হয় না, কিন্তু আমার গল্প লেখার সময় খুব স্ট্রাগল থাকে। আমি ঘরের দরজা বন্ধ করে দেই, ক্যারেক্টারগুলোর সাথে বসি এবং ওই সময়টাতে সবাই বলে যে প্রীতম অন্যরকম থাকে। লিলুয়া লেখার সময় দেখা যায় আমি চরিত্রদের সাথে কথা বলছি, কাঁদতেছি, হাসতেছি, আমি চরিত্রগুলো হয়ে যেতে পারি। এবং ছোটোবেলা থেকে এটা আমার একটা ছিল, মানে একটা গুণ ছিল যে আমি একটা গল্প মধ্যে ঢুকে যেতে পারতাম। ওই সময়টাতে আমাকে স্ট্রাগল করতে হয়। কিন্তু যদি বলেন যে গল্পগুলোকে শুনলেই না ম্যাক্সিমাম ফিডব্যাকটা পেতাম আমি আর্টিস্টদের কাছ থেকে। আর্টিস্টরা খুব বেশি খুশি হয়ে যেত যে অনেক দিন ধরে এরকম গল্প পাই নাই। যেমন তৌসিফ ভাইকে বললাম না যে বললো যে গুজবাম্প হয়ে গেল। মানে গল্প শোনার পরে যদি আর্টিস্ট খুব বেশি, আমি সবসময় আর্টিস্টদের কাছে আগে যাই যাকে নিয়ে আমি ভাবতে পছন্দ করি, যাদের সাথে আমি কাজ করতে পছন্দ করি। পরে আমি প্রডিউসার ম্যানেজ করতে পারতাম, কারণ ইন্ডাস্ট্রিতে আমার ভাই ব্রাদার অনেক যারা আসলে প্রডিউস করতে চায় এবং প্রথম কাজের পরে এটা আমার জন্য ইজি হয়ে গিয়েছিল আর কি। প্রথম প্রডিউসার তো বাইরের ছিল, এরপরে তো ইন্ডাস্ট্রি প্রডিউসারেই আসা শুরু করলো এবং তারা আমার কাজ পছন্দ করতেন। আমি যার কাছে যাচ্ছি আমি খুব শিওর যে আমি আসলে তার সাথেই কাজ করব। এরপর যদি প্রডিউসার বলে যে হবে না, তাহলে আমি প্রডিউসার চেঞ্জ করবো, কিন্তু আর্টিস্ট চেঞ্জ হবে না। সো আমার ক্ষেত্রে সবসময় আর্টিস্ট সেম ছিল, কারণ আমি তাকে ভেবে গল্পটা লিখি, এটা সবাই হয়তো জানে। যেমন বুক পকেটের গল্পে সব নতুন আর্টিস্টদের নিয়ে কাজ করেছি, আমি কিন্তু আগে স্ক্রিপ্টটা লিখি নেই। আমি আসলে আগে আর্টিস্টদেরকে পড়েছি, আর্টিস্টদের যেমন মীর রাব্বি ভাই, তানভীর, প্রিয়ন্তী উর্বি, ওদের সাথে আমি গল্প করেছি, রাতের পর রাত আমরা কথা বলেছি, ক্যারেক্টার ইস্টাবলিশ করেছি। এবং ওরা যখন স্ক্রিপ্টটা হাতে পেলো, ওরা বললো প্রীতম ভাইয়া তুমি না আমাকে পোর্ট্রে করতে পারছো। আমি এভাবে হাসি, আমি এভাবে মন খারাপ করি, আমি এভাবে চুলটা একটু সরাই দেই। মীরাবি ভাই বলছে ভাই আমি তো এভাবে কথা বলি, একটু দাম্ভিকভাবে, একটু গুরুগম্ভীরভাবে কথা বলি, তারপর একটু ফিলোসফি নিয়ে কথা বলি, মিশিয়ে কথা বলি, আপনি তো একদম আমাকেই পোর্ট্রে করে ফেললেন। আচ্ছা ভাই আমার এটা স্টাইল যে আমি আসলে যাকে নিয়ে ভাবি তাকে নিয়ে ভাবতে আমি পছন্দ করি। থিঙ্কিং থাকে কি, ধরেন সমসাময়িক যে বিপত্তিগুলি আছে, সমসাময়িক যেগুলো আমাদেরকে আসলে ধরেন যেগুলো আমরা অ্যাচিভ করতে পারি না লাইফে, সেগুলো কিনে আমাকে খুব ভাবায় যে আশেপাশে কী হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে ভাবায়। কিন্তু আমি ওই গল্পটা সরাসরি পোর্ট্রে করতে চাই না, যে আমি সংবাদপত্রে একটা নিউজ পড়লাম আমি ওইটাকে হুবহু তুলে ধরতে চাই না। ওই গল্পটার প্লটটা নিয়ে আমি সমাধান খোঁজা ট্রাই করি, যে আচ্ছা এখানে একটা রেপ হইলো, বা এখানে একটা ছিনতাই ঘটনা ঘটলো, বা এখানে একটা কালো মেয়ের কষ্ট হলো, আমি এটাকে কীভাবে সমাধানটা করব। মাঝে মাঝে নিজের দর্শন কাজে লাগে, মাঝে মাঝে ধর্মের আশ্রয় নিই, কারণ কোরআন শরীফ থেকে তো বলা হয়েছে যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সো আমি কোরআন অনেক পড়তে পছন্দ করি, শুনতে পছন্দ করি এবং গড ফিলোসফিতে আমি খুব বিশ্বাস করতে পছন্দ করি। তো এই যে ফিলোসফিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা আমার ম্যাক্সিমাম ধর্ম থেকে ধার করে নেওয়া। যে আসলে মানে পৃথিবী তো 99% রহস্য, এই রহস্যগুলি কেন পাঠানো হলো, যাতে আমরা আসলে 1% এই অপূর্ণতা নিয়ে আমি যাতে 99% রহস্য উন্মোচনে ব্যস্ত থাকি। এই জন্যই পৃথিবী কিন্তু টিকে আছে এখন পর্যন্ত। আমরা যদি সব কিছুই দেখে ফেলতাম চোখের সামনে, তাহলে কিন্তু আমরা বাঁচতে ইচ্ছা করতো না হয়তো, যখন আমরা বুঝে ফেলি যে আচ্ছা আমি তো পেয়ে গেছি অ্যাচিভমেন্ট। সো এই জীবনটাও আমি এভাবে করতে চাই যে একটু রহস্য। আমার গল্পগুলো দেখবেন যে অনেক কিছু অজানা থাকে, আপনার অনেকগুলো রহস্য ঘিরে থাকে। যেমন প্রত্যেকটা গল্পই দেখবেন লিলুয়াতে থেকে শুরু করে প্রত্যেকটা গল্পে আমি মিস্ট্রিটা পছন্দ করি। তিলোত্তমার গল্পটা একটু শুনতে চাই। এটা দুর্দান্ত একটা গল্প, দুর্দান্ত মেকিং, অনেক দর্শকের রেসপন্স ভালো পেয়েছেন। এই গল্পের পেছনের গল্পটা একটু শুনতে চাই। পিছনের গল্পটা খুব ইন্টারেস্টিং, মানে পিছনের গল্প বলতে এই গল্পটা আমার নিজস্ব।
আমার জীবনে ঘটে যাওয়া, মানে ইনসিডেন্টটা আমার জীবনে ঘটে যাওয়া না, কিন্তু হচ্ছে আমি এগুলোর মধ্যে গো থ্রু করেছিলাম। আমার প্রথম গার্লফ্রেন্ড, মানে প্রথম প্রেম বলা যায়, ক্লাস 8। তখন একটা ছেলে কী বুঝে, প্রেম ভালোবাসা এত তো বুঝে না। কিন্তু আমি সৌভাগ্যবশত আমি একটা কালো মেয়ের প্রেমে পড়েছিলাম, যার গায়ের রঙটা আমাদের মতন, মানে আমরা তো কেউই আর কি কারোর মতো না, ওর গায়ের রঙটা একটু মানে বেশি ডার্ক ছিল। ওই প্রেমে পড়ার পর আমি বুঝতে পারলাম যে আসলে আমি কিন্তু যখন প্রেমে পড়েছি তখন কিন্তু বুঝিনি যে তার গায়ের রঙটা কালো, সে দেখতে এরকম। ও ক্লাসে ফার্স্ট গার্ল ছিল, আমিও ক্লাসে ফার্স্ট বয় ছিলাম। ও মেয়েদের ফার্স্ট গার্ল ছিল, আমি ছেলেদের ফার্স্ট গার্ল ছিলাম। সো স্যাররা এসে একটা মেয়ের কথা বলতো যে তোমাদের বিজ্ঞানে হাইস্ট পেয়েছে এই মেয়েটা, ওই মেয়েটা হাইস্ট পেয়েছে, মানে সবসময় ওর গল্প শুনতাম, ওকে কখনো দেখিনি। একটা ফাংশনে আমার ওর সাথে পরিচয় যখন হলো, তখন আমার আসলে একটা ফাংশনে যখন ওর সাথে আমার পরিচয় হলো, তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই মেয়েটাকে আমার মায়া লাগা শুরু হয়েছে বা যত্ন। এবং ফ্রেন্ডশিপের পরে দেখা গেল যে প্রায় 2 বছরের ফ্রেন্ডশিপ আমাদের, ক্লাস 6 থেকে ক্লাস 8। আমি দেখতাম যে আমার মা যেভাবে আমাকে যত্ন করে, আমার জন্য নুডলস রান্না করে ও নিয়ে আসতো, টিফিন করে নিয়ে আসতো, আমি দেখতাম যে এই যত্নগুলো আমাকে খুব বেশি করতে পারতো, যেটা অন্য কেউ করে না ওই বয়সটাতে। সো ওর যত্নের প্রতি আমি আসলে, এবং ও আমাকে পছন্দ করতো। এবং ওই যে চিঠিটা লিখলো না, যে মেয়েটা, যে ভালোবাসার কথা আমি বলবো না মুখে, এটা কিন্তু ও সত্যি সত্যি আমার জন্য নিয়ে আসছিল। সো এই ঘটনাগুলো থেকে আসলে আমি তিলোত্তমা গল্পটাকে অনুপ্রাণিত হই। তো আমি কি করলাম, কোরআন শরীফ খুলে বসলাম যে আসলেই আল্লাহ কেন সাদা কালো এই বৈষম্যটা রাখলেন। আল্লাহ তো কখনো বৈষম্য করতে পারেন না, এটা আমার বিলিফ ছিল। তো আমি যখন খুলে বসলাম, আমি অনেক ঘাটাঘাটি করলাম, অনেক রিসার্চ করলাম, গুগল করলাম। একটা জিনিস সূরা আর রুম খুঁজে পেলাম আমি। সূরা আর রুমে আল্লাহ বললেন যে তোমরা ভাষা আর বর্ণে কখনো বৈষম্য করো না, কারণ তোমরা যদি বৈষম্যটা করো তোমাদের জন্য আসলে এটা অনুচিত হবে, কারণ এটা কাফেররা করে। তোমরা কখনো মানুষের মধ্যে বৈষম্য করো না, কারণ প্রত্যেকটা জিনিস আমার সৃষ্টি করা, প্রত্যেকটা জিনিস আমি তৈরি করেছি। সো তোমরা স্রষ্টার সৃষ্টিকে কখনো সন্দেহ করো না, তোমরা স্রষ্টার সৃষ্টিকে কখনো মন্দ বলো না। এটা দেখার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আয়াত হাদিস পেলাম, যেখানে উনি বলেছে যে মানুষ যেহেতু মাটি থেকে তৈরি, বিভিন্ন অঞ্চলে মাটি থেকে আসলে মানুষকে তৈরি করা হয়েছে। কেউ কালো, কেউ হলুদ, কেউ মেটে কালার, কেউ সাদা, কেউ মানে যেমন ইউরোপিয়ানরা এরকম হয়। এবং এটা তোমাদের ভালোর জন্য করা হয়েছে। আল্লাহ বৈচিত্র্যটা পছন্দ করে। আমরা যেমন একটা কালো গোলাপ দেখলে মুগ্ধ হয়ে যাই, আমরা একটা কালো মানুষকে দেখলে কেন মুগ্ধ হতে পারি না? আমি না, এটার পর আমি খুব রিচ হয়ে গেলাম যে ফিলোসফিক্যালি এই দর্শনটা আসলে আমার আফসোস লাগে যে আমি 30 বছর বয়সে এসে আমি এটা জানতে পারলাম। আমাদের কোনো মৌলবি বা আমাদের কোনো ইসলামিক স্কলাররা আমাদেরকে এই কথাটাগুলি বলে না। এই যে বৈষম্যহীনতা একটা সমাজ সবসময় কোরআন করতে বলে, আমার ধর্ম হয়তো এটা, আমি একজন হিন্দু, মানে কলকাতার ফ্যান তো আমার অনেক বেশি। কলকাতার একজন দিদি আমাকে, সম্পাদি, তারপর হচ্ছে স্বগত ব্যানার্জি দিদি, ওনারাও আমার সাথে যখন আলোচনা করলো, ওদের ধর্মে তো নাকি সেম কথা বলা আছে যে তোমরা বৈষম্য করো না। মানে প্রত্যেকটা ধর্ম আসলে মানুষের জন্যই বানানো হয়েছে। তো শুধু আমি ইসলামিক ধর্মের ছাত্র দেখে আমি খুঁজে পেয়েছি। এভাবে আমি সবাইকে বলতে চাই যে আপনার ধর্ম যেটা, আপনি যদি রিসার্চ করেন দেখবেন যে মানুষের যত ধরনের সমস্যা আছে ওগুলোর মধ্যে সমাধান দেওয়া আছে। তাই বলতে পারেন যে আমার গল্পগুলোর সমাধান আমি ধর্মভিত্তিক হয়, ফিলোসফিগুলি ওখান থেকেই হয়। আর আমি একটু মিষ্টি দিতে পছন্দ করি, হয়তো এই জন্য আমার গল্প বলার স্টাইলটা একটু অন্যরকম, এবং আমি এটাতে খুবই কমফোর্টেবল এবং আমি এরকম থাকতে চাই, এবং সবাই আমাকে পছন্দ করে দেখে আমার থাকতে ভালো লাগে আর কি। রহস্যটা যে বললাম যে নতুন অভিনেতা নিয়ে আপনি বেশি কাজ আচ্ছা, নতুন অভিনেতাদের নিয়ে কাজ করি কিনা এটা আমি জানি না। আমি ভালো অভিনেত্রী নিয়ে কাজ করতে চাই। উনি পুরাতন হতে পারে, নতুন হতে পারে, আমার কোনো সমস্যা নেই। এমন হতে পারে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তার অভিব্যক্তি আমার খুব পছন্দ হয়েছে, তার এক্সপ্রেশন আমার খুব ভালো লাগছে, আমি তাকে বলতে পারি যে আপু অ্যাক্টিং করবা। আমি এটা বলতে পারি, আমি আসলে কখনো দ্বিধা করি না, এবং আমি আর্টিস্টদের সাথে নিজে ডিল করি। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর্টিস্টদের সাথে ডিল করে না। আমার যাকে ভালো লাগতেছে, যেমন দেখবেন তিলোত্তমাতে একজন সাধু বাবা আছেন। সাধু বাবা হচ্ছেন আমাদের এক্সপ্রেশনসের একজন ফটোগ্রাফার। ওনার সাথে আমি একটা ট্যুরে গিয়েছিলাম রাজশাহীতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, প্রজন্ম ওয়েভের একটা কাজে। আমি ওনাকে দেখলাম, ভাইয়া আপনি আমার গল্পের চরিত্র হবেন। আমি ডিরেক্ট তাকে প্রপোজ করে বসলাম যে ভাইয়া আমার একটা গল্প আছে, ওখানে আপনি করেন। বলা ভাই আমি তো অ্যাক্টিং অত করি না। আমি বলছি আপনি পারবেন, আপনি আমার সাথে আসেন। সো ওনাকে ভেবে আমি আসলে গল্পটা লিখছি, ওনাকে ভেবে আসলে আমি অনেক ফিলোসফিক্যাল কথা বলেছিলাম। সো এই জন্য আমি বললাম যে আমার চরিত্রের জন্য আসলে সুপারস্টার হতে হয় না, বা সুপারস্টার হওয়াটা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্টটা হচ্ছে আমার গল্পের ফিলোসফির সাথে তার জার্নিটা হবে কি না, এটা আমি দেখি। প্রথমে আমি একটা গল্প বলতে চেয়েছিলাম, আর একটা কবিতা আছে, শুদ্ধ প্রেম একবারই আসুক। ওই কবিতা আমি সবসময় আমার কোনো ফিকশন ছাড়ার আগে আমি আমার কবিতাগুলি দিই, যেগুলো আমি ইউজ করতে চাই। তো দেখলাম যে ওখানে অনেক সাড়া পেলাম, মানে দর্শকরা খুব সাড়া পাচ্ছি। তখন আমি বললাম কি, আচ্ছা তাহলে আমি একটা শুদ্ধ প্রেমের গল্প বলবো, যেখানে
প্রেম কেন শুদ্ধ হওয়া উচিত, এবং আমি ওই প্রেমটাকে নিয়ে খুব রিসার্চ করলাম, এবং আমার প্রথম রোমান্টিক কাজ, যেখানে কোনো ধর্ম নাই, কোনো মিস্ট্রি নাই, থ্রিলার নাই। পরে আমি যখন ওটা নিয়ে লিখতে বসলাম, তখন আমি দেখলাম যে আমি 3টা গল্প বলতে চাই, 3 ধরনের শুদ্ধ প্রেমের গল্প পেয়েছি আমি। পরে ওই গল্পগুলোকে দেখলাম, এখন দেখলাম সবে অ্যান্থোলজি ফিল্ম বানাচ্ছে। অ্যান্থোলজি ফিল্ম বানাচ্ছে কীভাবে? 4টা ডিরেক্টর মিলে একটা ফিল্ম বানাচ্ছে, ছোটো ছোটো গল্পগুলো দিয়ে জোড়া লাগাচ্ছে। তখন আমি বললাম যে আচ্ছা, অ্যান্থোলজি ফিল্মের অপোজিট হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক মানে হচ্ছে আমি একটা গল্পের মধ্যে, একটা সিনেমার মধ্যে 3টা গল্পকে কানেক্ট করাতে চাই। সো আমি হাইপারলিঙ্ক জনরাটা খুবই কম, এখনও পর্যন্ত বাংলাদেশ দেখে নাই, বা বাইরের দেশগুলো, মানে আমি হচ্ছে আসলে স্ক্রিন প্লেতে আসলে জোর দিই। গল্প তো সব বলা শেষ অ্যাকচুয়ালি, এখন তার রেনেসা যুগ না যে আমি অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারবো। গল্প সেম, বাট আমাদের আয়োজন, গল্প বলা আয়োজনটা চেঞ্জ হচ্ছে, এই জন্য আমি স্ক্রিন প্লেতে খুব জোর দিই, গল্প বলা আয়োজনটা চেঞ্জ করতে চাই। তখন আমি বললাম কি, এই 3টা গল্পটা আমি 6টা মানুষ নিয়ে গল্প বলতে চাই, এবং পৃথিবী যে গোল, পৃথিবী যে কানেক্টেড, এই ব্যাপারটা আমি রাখতে চাই। সো এদেরকে আমি কানেক্ট করে আর কি একটা গল্প বলতে চাইলাম। এই জনরাটাকে বলা হাইপারলিঙ্ক জনরা। হাইপারলিঙ্ক সিনেমাগুলোতে দেখা যায় অনেকগুলো চরিত্রের একসাথে কানেকশনটা হয়, এবং তারা মানে কানেকশন হওয়ার কথা না, কাকতালীয়ভাবে হয়। তারপর হচ্ছে দেখা যায় যে বিভিন্নভাবে আসলে কানেকশনটা হয়ে যায়। কোনো কি ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়েছেন যে এতগুলো গল্প তৈরি করার ক্ষেত্রে? না, আলহামদুলিল্লাহ, আমাকে এখন পর্যন্ত আমার আর্টিস্টরা এবং আমাকে জাহিদ প্রীতম বানিয়েছে আমার দর্শকরা, 2 নম্বরে হচ্ছে আমার অভিনেতা অভিনেত্রীরা। তারা যেখানেই যায় তারা আমাকে নিয়ে মুগ্ধতার কথা বলে। বা এই যে আপনারা যারা সাংবাদিক আছেন, কোনো একটা সাংবাদিকে যে ইন্টারভিউ করে গেল, বলো যে জাহিদ ভাইয়ের কাছ থেকে একটা নতুন জিনিস পেয়েছি, উনি আবার আলোচনা করে। আমি আসলে মুখে মুখে জাহিদ প্রীতম হয়েছি, আমাকে কিন্তু স্ট্রাগল করতে হয়নি আসলে তেমন একটা। কারণ আমার চিন্তাধারা, ওই যে বললাম ছোটোবেলায় বন্ধুরা মন্ত্রমুগ্ধ হয়ে আমার গল্প শুনতেন, তো এখনও এই সিস্টেমটা রয়ে গেছে যে আমাকে ঘিরে সবার একটা ভালো লাগা থাকে, মন্ত্রমুগ্ধতা থাকে। এবং আমি খুব যত্নশীল একটা ছেলে, যে আমি খুব যত্ন নিয়ে একটা মানুষকে ডিল করি, পছন্দ করি। এই যে আস্তে আস্তে রিক্সা দিয়ে আসছিলাম, আমি রিক্সা চালককে জিজ্ঞেস করলাম, ওনার নাম জাফর সাহেবকে জিজ্ঞেস করলাম যে সে কোথায় থাকে না থাকে। একটা রিক্সাওয়ালা জার্নি মুখে হাসি নিয়ে 40 টাকাটা নিলেন আমার কাছ থেকে। এটি আমার ভালো লাগে যে আমি প্রত্যেকটা মানুষের গল্প শুনতে চাই, প্রত্যেকটা মানুষের সাথে কানেক্টেড থাকতে চাই। সো আমি বেশি বাসে চড়ি, বেশি রিক্সা চড়ি, এজন্যই পাশের মানুষটার দুঃখটা একটু জানতে পছন্দ করি, একটা রিক্সাওয়ালার কষ্টটা পর্যন্ত আমি জানতে পছন্দ করি, এবং এটা আমাকে খুব আনন্দ দেয়। আমি মানুষকে আবিষ্কার করতে খুব পছন্দ করি। আক্ষেপ আমার কাছে আক্ষেপের কোনো ডিকশনারি নেই, কারণ কি, সময় আর আক্ষেপে আমি বিশ্বাস করি না। প্রত্যেকটা জিনিস আমার মনে হয় কি, যে আল্লাহ একটা পাজল তো আমাদের লাইফটা। আমার কাছে মনে হচ্ছে যে যতই আমি সামনে আগাচ্ছি, আমার মনে হয় যে খুব ভালো। আমি 1 বছর কাজ করিনি মাঝখানে, আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য খুব দরকার ছিল, আমার হিলিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং আল্লাহ যা 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 করছেন এখন পর্যন্ত সব কিছু সময় অনুযায়ী হচ্ছে, এবং সব ভালো হচ্ছে। ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো প্ল্যান করি নাই, তবে 25-এর শেষে সিনেমা করার প্ল্যান আছে একটা। খুব দ্রুত আমি সিনেমায় আসতে চাই, কারণ আমার গল্পগুলো এখন এত বড় হয়ে যাচ্ছে, এটা আসলে ইউটিউব ভিত্তিক বা ওয়েব ফিকশন আকারে আমি ছাড়তে চাচ্ছি না। আর নাটক তো আমি কখনো বানাই নাই, কারণ 40 মিনিটস আপ হয়ে গেলে ওটা নাটক থাকে না, টেলিভিশন নিতে চায় না। সো আমি টেলিভিশনে খুব ছোটো একটা ভার্সন দিই আমার গল্পের, কিন্তু এটা নাটক হিসেবে যায়। কিন্তু আমি সবসময় ওয়েব ফিকশন বানাই। এখন আমি দেখতেছি 100 মিনিট পর্যন্ত আসলো। তিলোত্তম হচ্ছে সবচেয়ে বেশি সময়ের কাজ 99 মিনিট। এখন আমার যে গল্পগুলি আছে 99 মিনিট প্লাস। সো আমি হয়তো ওটিটি বা সিনেমাতে মুভ করার চেষ্টা করছি, তবে আমি নাটক, মানে যদি বলেন যে ইউটিউব ছাড়ছেন কিনা, আমি ইউটিউব কখনো ছাড়বো না ইনশাল্লাহ। ইউটিউবে আমি দর্শকদেরকে অবশ্যই দিতে চাই বিনোদন। আমার শাওকি ভাইকে খুব ভালো লাগে, মানে শাওকি ভাই খুব মিস্ট্রি নিয়ে খেলতে পছন্দ করে আমার ধারণা, এবং তার স্টোরি টেলিংটা আমার খুব পছন্দের। শাওকি ভাইকেই আপাতত আমার কাছে, মানে যদি বলেন নতুনদের মধ্যে, আমার শাওকি ভাইকে খুব ভালো লাগে। আর পুরাতনদের মধ্যে তো হুমায়ুন আহমেদ স্যার সবসময় এগিয়ে থাকবেন। সে যে গল্পই বলতো না কেন, মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে পছন্দ করতাম। কমেডি হোক, বিষণ্ণ গল্প হোক, আমার ভালো লাগতো। ইভেন ফারুকী ভাইয়ের কাজ আমার খুব ভালো লাগে। আর ফারুকী ভাইয়ের পরবর্তী প্রজন্মের মধ্যে নিপুণ ভাইয়ের কাজ ভালো লাগে। হয়তো বুক পকেটের গল্পের পরে বা তিলোত্তমার পর আমার নতুন কিছু দর্শক হয়েছে। সো নতুন দর্শকের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাই, আমার পুরান দর্শকরা আমার সম্পর্কে জানে যে আমার গল্পগুলোর মধ্যে একটা ফিলোসফিক্যাল একটা জার্নি থাকে। যে ধরেন আমি শুদ্ধ প্রেমের গল্প বলছি, ওখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডায়লগ ছিল যে তোমরা মানে মায়ায় পড়লে আসলে ফেরার রাস্তা থাকে না। আসলে কি মায়া পড়লে ফেরার রাস্তা থাকে না? ওটার উত্তর ছিল আসলে তিলোত্তমায়, বিষণ্ণ প্রেমের গল্পে, যে মায়াটা কতটুকু গভীর হলে এবং একে অন্যের মধ্যে যদি মায়াটা পরিমাণে না থাকে, তাহলে এটা কতটা বিষণ্ণতায় পরিণত হতে পারে। ধরুন আমি একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসি, তার প্রতি আমার অনেক মায়া, যদি এখানে মালিহা না ফিরতো বুক পকেটের গল্পে, তাহলে কি আসলে গল্পটা এত সুন্দর হতো? সো ওইটা আমাকে ভাবাইছে সবসময়, যে মায়াটা আসলে দুই পাশ থেকে আসতে হয়, যত্নটা দুই পাশ থেকে আসতে হয়। যে কোনো একটা পাশে যদি অবহেলা চলে আসে,
তাহলে আসলে ভালোবাসা গল্প কাজ করে না। ওইটার থেকে কিন্তু আসলে তিলোত্তমার ভাবনাটা চলে আসে। সো আমার প্রথম কাজ থেকে অপেক্ষা নীলপর থেকে তিলোত্তমা যে 10টা কাজের জার্নি, আমার যদি আপনারা ভক্ত হয়ে থাকেন বা আমার কাজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমি বলবো যে সিরিয়াল বাই আমার কাজগুলি দেখেন। তাহলে আপনি এমন একটা দর্শনের সাথে পরিচয় হবেন, জীবন সম্পর্কে জানতে পারবেন, যেগুলো আসলে অ্যাচিভ করা খুব টাফ। আরেকটা কথা হচ্ছে যে আমার গল্পের সাথে একটা কাজের সাথে বুক পকেটের সাথে কখনো তিলোত্তমাকে মিলাতে যাবেন না। হয়তো তারা কারণ ফিলোসফিক্যালি তারা হচ্ছে যুদ্ধ করে একজন একজনের সাথে, তখন আপনার কিন্তু ভালো লাগবে না। আপনি শুদ্ধ প্রেমের গল্পের সাথে বিষণ্ণ প্রেমের গল্পগুলি মেলানো উচিত না। তাই আমি আমার দর্শককে একটা কথাই বলতে চাই, যে গল্পই বলা হোক না কেন, গল্প বলা আয়োজন, গল্প বলার পিছনের মোটিভটা দেখেন। আর নির্মাতার চোখে, যে আমি বলেছিলাম দুনিয়ার চোখে আসলে সৌন্দর্য খোঁজো না, আমি বলবো যে নির্মাতা যখন গল্প বলে, নির্মাতার চোখে আসলে সৌন্দর্যটা খুঁজতে হয়, যে নির্মাতা আসলে কীভাবে দেখাতে চেয়েছে। এই জন্য কিন্তু আমি সব ফিল্মই, অনেকে বলে না আমি ক্রিটিক, আমি ফিল্মের ব্যাপার স্যাপারগুলো নিয়ে কথা টথা বলি, আমি কখনো এটা করতেই পারিনি। আমি কখনো একটা ফিল্মকে 10-এ 9 দিতে পারি না, 8-এ দিতে পারি না। আমি সবসময় সব ফিল্মকে 10-এ 10 দিচ্ছি, কারণ আমি ওই নির্মাতার পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা দেখার চেষ্টা করি। যেই বানাক না কেন, পৃথিবীর যে কোনো সিনেমা হোক না কেন, আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে গল্পটা দেখতে পারি। তো এই জন্যই বললাম যে দর্শক যখন আমাকে রিভিউ দেয় বা রেটিং দেয়, মাস্টারপিস কাজ বলে, সেরা কাজ বলে, আমি মুচকি হাসি এবং আমি বলি যে না, আমার কাজ আমি এখনও মাস্টারপিস দেখাতে পারি নাই। কারণ কি জানেন, প্রত্যেকটা নির্মাতার একটা গল্প থাকে, যে গল্পটা আসলে সে মরার আগে বলে যেতে চায়। আমি এখনও ওই গল্পটা বলিই নাই। তো ওইটা মাস্টারপিস নাও হইতে পারে অনেকের কাছে, কিন্তু এটা আমার কাছে মাস্টারপিস হইতে পারে, যে গল্পটা আমি বলে যেতে চাই। তো ওই জন্য আমি বললাম যে দর্শকের পয়েন্ট অফ ভিউতে যখন 10-এ 10 ঈদের সেরা কাজ বলছেন, মাস্টারপিস কাজ বলছেন, আমার কাছে মনে হয় প্রত্যেকটা নির্মাতার কাজ খুব পছন্দের তার, এবং আমি তাদের সবাইকে বেশি সম্মান করি, এবং আমি কখনোই সেরা কাজ বানাতে চাই না। আমি বানাতে চাই আমার মতন গল্পের কাজ। আর দর্শক একটা কথা বলবো, যে দর্শকের রিভিউ না, এটা আসলে অনুভূতি। আপনার ভালো লেগেছে বলে আপনি বলছেন, এই অনুভূতিটাকে আমি রিসিভ করি সবসময়। আমি কখনো নিজেকে এটা বুঝাতে চাই না যে আমি মাস্টারপিস কাজ বানিয়ে ফেলছি, আমি খুব বড় একটা কাজ করে ফেলেছি। সো এই অনুভূতিটা আমার খুব ভালো লাগে। সো দর্শকের প্রতি আমার ভালোবাসা, যে তারা প্রত্যেকটা কাজই আমাকে মাস্টারপিস বলে এবং তারা সেরার সেরা বলে, এবং ঈদের কাজের লিস্ট করতে গেলে আমার কাজটাকে প্রথমে রাখে, এবং প্রথমত আমার ভালো লাগে। এটা একটা নেশা, যে আমি এজন্যই তো সময় নিয়ে কাজ করি, বছরে 2-3টা কাজ করি। দর্শকের একটা অভিযোগ আছে, ভাইয়া আপনি নিয়মিত কাজ করেন, আপনাকে সিনেমায় দেখতে চাই। আমি আস্তে আস্তে করে অভিযোগগুলো আসলে পরিপূর্ণ করার চেষ্টা করব, এটা দর্শকের উদ্দেশ্যে। আর যদি বলি, আর বিষণ্ণ প্রেমিকদের কথা আমি একটা কথা বলতে চাই, যে ভালোবাসা কখনো জোর বলে কিছু নাই। ভালোবাসা মানুষ যাকে ভালোবাসেন তাকে সম্মান করেন, সে যদি আপনার হয় বা না হয়, আপনি তাকে সম্মান করেন, অবহেলা করেন না। আর যাকে আপনি পেয়ে গেছেন, আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা মানুষরা যাকে পেয়ে যাই, ভালোবাসা মানুষটাকে আমরা প্রচণ্ড অবহেলা করি। ধরেন প্রথমে একটা গোলাপ নিয়ে আসছি, এরপরে 40 বছর কেটে গেছে, আমরা একটা গোলাপ দিতে পারি না। তো আমি সবসময় একটা কথা বলি, যে ভালোবাসা মানুষটাকে প্রতিদিন ভালোবাসেন, প্রতিদিন তার জন্য যত্ন করেন, প্রত্যেকটা দিন তাকে আগলায় রাখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ভালোবাসাগুলো আর বিষণ্ণতার রূপ নেবে না। এবং সবসময় আমি চিন্তা করি যে আমি এখানে বসে আছি, তাকে এই কথাটা বলার সময় সে কী কষ্টটা পাবে, ওইটা যদি আপনি ভাবেন না, তার জীবনটা সহজ হয়ে যায়, যে আপনি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না। সো মানুষকে ভালোবাসেন, কোনো মানুষকে, সে সেলিব্রিটি হোক, সে নির্মাতা হোক, সে অনেক খারাপ মানুষ হোক, তাকে খারাপ কথা বলার রাইট আমার নাই। সো সম্মানপূর্বকভাবে একটা পৃথিবী হোক, ভালোবাসা পরিপূর্ণ একটা পৃথিবী হোক, এটা আমি চাই। ধন্যবাদ জাহিদ ভাই। আমি তো আসলে আপনার কথাগুলো শুনলাম, নিজেও অনেক মন্ত্রমুগ্ধ মতো করে শুনলাম। আর অসংখ্য ধন্যবাদ আমার সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য। আপনার পরিপূর্ণ ভালোবাসা হয়ে উঠুক আপনার পৃথিবীময়, আপনার নির্মাণের পৃথিবীময়। সেই শুভকামনায় আজকের মতো টাটা বাই বাই বলতে হচ্ছে। কথা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে। আর সেই পর্যন্ত যে যেতে যেতে যে কথাটা বলি সবসময়, রাস্তা পারাবার সময় ফুটো বা বিস্টা ব্যবহার করবেন। আর এখন যেহেতু গরম, হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। আর সামনে জুন মাস, সবাই একটি করে গাছ লাগাবেন। আজকের মতো টাটা বাই বাই। কথা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে। জিটু হাসান বাই বাই বলছে আজকের মতো। আল্লাহ হাফেজ।